মেসি ওইটাই মেসি। এই কারণে অনেকে বলে যে একদম মানে বিধাতা তাকে নাজিল করে দেয়, এমন একটা জায়গায় দিয়ে দেয় যে উনি ওই জায়গায় থাকেন যেখান থেকে উনি গোল করতে পারবেন এবং সেখানে কেউ থাকবে না। ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপে যেই ব্র্যান্ড অফ ফুটবলটা খেলছে, কোনো দলকে আমি ফ্রান্সের সমশক্তি বলতে রাজি না। অলিসে তো আনডাউটেডলি এই মুহূর্তে সেরা। এই টিমটাকে যদি কোনো টিম সত্যি সত্যি আটকায় ফেলে, সেটা মরক্কো হইতে পারে। এইবার ওয়ার্ল্ড কাপে যত বিতর্ক আগে কখনো দেখেছেন? করবেন ফাউল, তাহলে 7টা কেন? যদি 20টাও ফাউল হয় এবং 20টা যদি বক্সের ভেতরে আপনি করেন, 20টাই তো পেনাল্টি হিসেবে কাউন্ট হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ আয়োজন ওয়াল্টার স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকলে। সাথে আছি এম আজহারুল ইসলাম, আর আমার সাথে আছেন আলোচনার জন্য হাসান মাহাদি। মাহাদি ভাই, বিগ ডে, মানে বিগ একটা ডে। এখন প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট। আপনি কতটা এক্সাইটেড? আমি আসলে ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। বেশ কিছু ম্যাচ নিয়ে যেরকম এক্সাইটমেন্ট ছিল, কখনো কখনো সেই এক্সাইটমেন্ট মিলেছে। যেমন ধরেন, আমি কখনো ভাবি নাই কাবো ভার্দে আর্জেন্টিনা ম্যাচ এত এক্সাইটিং হইতে পারে, সেটা হয়ে গেছে। ইজিপ্ট আর্জেন্টিনা ম্যাচ এরকম হবে, এটাও কখনো ভাবি নাই। কিন্তু এই ওয়ার্ল্ড কাপ আমাদেরকে বিস্ময় উপহার দিচ্ছে, এক্সাইটমেন্ট দিচ্ছে, নার্ভ টেকিং সিচুয়েশন দিচ্ছে। এইটাই ওয়ার্ল্ড কাপের নেচার। এবং ওয়ার্ল্ড কাপ সবসময় আপনাকে এমন কিছু দেয়, যেহেতু 4 বছর পর পর আসে, তো সে তার বৈশিষ্ট্য ধরে রাখে যেন পরের 4 বছর আপনি অপেক্ষা করেন এরকম একটা ওয়ার্ল্ড কাপ আসে। ডেফিনেটলি বিগ ডে, বিগ ম্যাচ। এই কারণে অনেক কিন্তু আবার মানে মেরমেরে ম্যাচও হয়েছে, যেমন স্পেন পর্তুগাল, সবাই অপেক্ষায় ছিল দারুণ একটা ম্যাচ হবে, হ্যাঁ, কিন্তু একেবারে হতাশ করেছে। কখনোই মানে একই রকম সমশক্তির দলের ম্যাচ দারুণ হয় না, খুব রেয়ার, খুব রেয়ার। কারণ ওই বড় দলগুলো সবসময় ট্রাই করে হচ্ছে যে গোল খাবো না, কাউন্টারে 1-2টা গোল দিব, একটা গোল দিব, সেটা ডিফেন্ড করব, এরকম। 2010-এর স্পেনের কথা আপনার মনে থাকার কথা। প্রথম ম্যাচটা হেরে শুরু করেছিল, পরে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং ম্যাক্সিমাম ম্যাচে তাদের আপনার জয়ের ব্যবধানে 1-0 ম্যাক্সিমাম ম্যাচে। এরকম ফাইনালেও কিন্তু ওই আন্দ্রেস ইনিয়েস্তা তারা 1 গোলেই জিতেছিল, তারা নেদারল্যান্ডসকে হারিয়েছিল যদি আমি ভুল না করে থাকি। তো সবকিছু মিলিয়ে দেখেন স্পেনের খেলার ধরনটা এরকম যে তারা অনেক বেশি গোল হয়তো করবে না, কিন্তু একটা গোল করবে, সেটাকে ডিফেন্ড করে ফেলবে। ডিফেন্ড করবে এমন না যে ডিফেন্স করে ডিফেন্ড করবে, পজিশন ধরে রেখে ডিফেন্স করবে, এটা ডিফেন্ড করে ফেলে তারা। এটা তাদের খেলার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কি দেখেন, আপনি বললেন অপেক্ষা করছে, আমার সাথে যখন কথা হয়েছে এর আগে, তখন আপনি বলেছেন যে এই পাশ থেকে এই দুই দলে খেলা হতে পারে, রাইট। তখন আমি একটা প্রেডিকশন দিয়ে গিয়েছিলাম। এখন আপনি বলেন, আপনি কি আশা করছেন? এই ম্যাচটা কেমন স্কোর আশা করেন, কেমন এক্সাইটমেন্ট আশা করেন? এবং এই যে বলেন না যে সমশক্তির, আমরা কিন্তু মরক্কোকে বলতে পারি সমশক্তির, তারা তো গত ওয়ার্ল্ড কাপে ভালো না। আমি এখন সমশক্তি এই কারণে বলবো না। এখনো দেখেন ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপে যেই ব্র্যান্ড অফ ফুটবলটা খেলছে, কোন দলকে আমি ফ্রান্সের সমশক্তি বলতে রাজি না। সমশক্তি বলতে রাজি না শক্তির বিচারে। হ্যাঁ, এক্সপেরিয়েন্স, ইতিহাস, লেগেসি, এই ধরনের অনেক আলোচনা আসবে, কিন্তু ফ্রান্সের এখন যে শক্তির ধরন, এখন যে তার 3টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, সেখানে যারা খেলছে, একটু মাঝমাঠ নিয়ে মনে হয়েছিল যে খুব একটা ভালো করবে না। চুয়ামিনি ইনজিওর্ড, আপনার রাবিওর ওপরে সেইভাবে আপনি কেউ বাজি ধরবে না, বাট রাবিও খুবই ভালো খেলেছে। চুয়ামিনির জায়গায় কোনেকে নামানো হচ্ছে, কোনেও কিন্তু দারুণ করেছে। এমেরি এখনো পর্যন্ত বেঞ্চে বসে আছে, এমেরিকে নামানোই হয় নাই। রায়ান চেরকির মতো প্লেয়ার এই টিমে জায়গা পায় না। সো এবং তার ফ্রন্ট লাইন দেখেন, এই মুহূর্তে পৃথিবীর সেরা 3জন, মানে সেরা 5 অ্যাটাকারের 3জনই কিন্তু ফ্রান্স দলে। এটা আমি বলি নাই, জলাতান ইব্রাহিমোভিচের, যে এই এখনকার দুনিয়াতে মডার্ন ফুটবলের সেরা 5জন অ্যাটাকারের 3জনই ফ্রান্স টিমের। একজন হচ্ছে এমবাপে, একজন হচ্ছে ওলিসে, একজন হচ্ছে উসমান দেমবেলে। তাহলে কি আপনি ব্র্যাডলি বারকোলাকে ছোট বলবেন? ব্র্যাডলি বারকোলা অলসো ভেরি গুড। দেজিরি দুয়ে, মানে লাস্ট ম্যাচে পর্তুগালের এগেনস্টে যে পেনাল্টিটা হয়েছে, এটা দেজিরি দুয়ের স্পিড এবং তার ড্রিবলিং, মানে আপনার পর্তুগাল ডিফেন্ডাররা থামাতে পারে নাই বলে তাকে ফাউল করে পরবর্তীতে এই জিনিসটা, মানে এই পেনাল্টিটা তারা দিয়েছে, গিফট করেছে। সব কিছু মিলিয়ে আপনি দেখেন যে সাচা টিম, যে টিমটার শক্তির কাছাকাছি মানের দল এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে আমার চোখে পড়ে নাই। রাইট, বেঞ্চটা তো স্ট্রং। সবসময় কথায় বলা হয় যে যাদের বেঞ্চ তত স্ট্রং, টিম তত স্ট্রং। সো আর অ্যাটাকিংয়ের কথা বললেন, ডেমবেলে গোল করছে, অ্যাসিস্ট করছে, সেখানে ওলিসে আছে, সেখানে এমবাপে আছে। এমবাপে অলরেডি 9টা গোলে অবদান, গোল 7টা, 2টা অ্যাসিস্ট। মেসিরও সেম। সো এই ম্যাচে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারেন? এই ম্যাচে ইম্প্যাক্টটা কীরকম, ধরেন 2022-এর মরক্কোকে একটু দেখবেন, সেমিফাইনাল খেলেছে দলটা। তারা দ্যাট টাইম যেই সেমিতে হেরেছে, কার সাথে? সেমিতে তারা ফ্রান্সের সাথে হেরেছিল 2-0 গোলে। তো
দেখবেন যে তারা বেসিক্যালি ওই সময় লো ব্লক খেলেছে, মানে বেসিক প্রত্যেকটা ম্যাচ তারা লো ব্লকে ডিফেন্স করেছে। এইবার যেমন প্যারাগুয়ের ম্যাচে দেখেছি অস্ট্রিয়া করেছে, লাস্ট ম্যাচে আমরা দেখলাম ইজিপ্ট গোল করার পরে তারা লো ব্লক ডিফেন্ডিংয়ে চলে গেছে 10 জন, 2টা লেয়ার ডিফেন্সের। এইটা ছিল হচ্ছে মরক্কোর 2022-এর খেলার ধরন। 2024-এ মরক্কো অনেক বেশি আত্মবিশ্বাসী দল হিসেবে এসছে। দ্যাট টাইম দে ওয়ার আন্ডারডগ। আর এই ওয়ার্ল্ড কাপে তারা এসছে ফর্মিডেবল সাইড, যারা কিনা তারা ডার্ক হর্স না, তারা এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল পর্যন্ত যাবে এরকম একটা মান নিয়েই তারা এসছে, এবং সেটাকে তারা বারবার প্রমাণ করেছে প্রত্যেকটা ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাতেও আপনি যদি দেখেন যে মরক্কোই নেদারল্যান্ডসের চেয়ে বেটার টিম ছিল, বাট শেষ পর্যন্ত এটা টাই ব্রেক করে যেতে হয়েছে। আমার কাছে মনে হয় যে কিলিয়ান এমবাপ্পের তুলনায় প্রতিটা ম্যাচে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার হচ্ছে মাইকেল অলিসে। অলিসের খেলা যদি আপনি দেখেন, তিনি খেলা তৈরি করেন, নাম্বার 10 পজিশনে খেলেন, কিন্তু অলিসিকে আমরা কোথায় দেখি বায়ার্ন মিউনিখে খেলা হচ্ছে রাইট উইংয়ে খেলে, বাট এখানে খেলছেন হচ্ছে নাম্বার 10 পজিশন, যেটাকে আমরা প্লে মেকিং ক্যারেক্টার বলি। সো প্লে মেক করছে, 5টা অ্যাসিস্ট করেছে। তার যে ইম্প্যাক্ট, তিনি যেভাবে লাইন ব্রেকিং পাস করেন, সুবিধাটা কীরকম যে অলিসের মতো এরকম স্পিডি একটা নাম্বার 10 যদি আপনার টিমে থাকে, যেটা আর্জেন্টিনা, আপনি যদি ইজিপ্ট ম্যাচ দেখেন, আর্জেন্টিনা এই জায়গায় স্ট্রাগল করেছে, মানে কি বলবো, ব্রুটালি স্ট্রাগল করেছে, লাইন ব্রেকই করতে পারতেছিল না। আপনি যখন মিড লাইন বরাবরই যাবেন গোল করার জন্য, সেই জায়গায় যদি ডিফেন্ডার ওভারলোড থাকে, সেই লোড ভাঙা যায় না। তখন কি করতে হয় যে খেলাটাকে একটু ওয়াইড করে উইংয়ের দিকে নিয়ে যাওয়া লাগে, যেটা লিওনেল মেসি 76 মিনিটের পরে গিয়ে রাইট উইংয়ে মুভ করেছেন, এবং সেখান থেকে একাধিক ডিসাইসিভ ক্রস করেছেন বলে আর্জেন্টিনা ম্যাচটা জিততে পেরেছে। এই জায়গায় ফ্রান্সের কোনো দুর্বলতা নাই, তাদের দুর্দান্ত দুটো উইং আছে, এবং নাম্বার 10 পজিশনে অলিসের মতো প্লেয়ার আছে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এত ইন্টারেস্টিং একটা দল, এই দলকে আপনি কোন জায়গায় ব্লক করবেন, লো ব্লক করবেন, মিড ব্লক করবেন, সব ধরনের ব্লক সে ভেঙে দিবে। এবং পর্তুগালের সাথে ম্যাচটা যদি আপনি দেখেন, সেই ম্যাচেও যদিও আমি ফ্রান্সের কথা বলছি না, আমি পর্তুগাল এবং স্পেনের ম্যাচটা বলছি, সেই ম্যাচে কিন্তু স্পেন ম্যাচে পর্তুগালের তুলনায় ভালো ছিল, গোল হয়েছে একটা, মিকেল মরেনো নেমে পরে গোলটা করেছেন। বাট ফ্রান্সের খেলা যদি দেখেন আপনি, ফ্রান্স প্যারাগুয়ের বিপক্ষে একটা গোল করেছে, কিন্তু কখনোই ওই ম্যাচে মনে হয় না যে ফ্রান্স খারাপ, ফ্রান্স গোল করতে পারবে না। বারে বারে মনে হচ্ছে আচ্ছা এই অ্যাটাক গোল হয়ে যাবে, পরের অ্যাটাক গোল হয়ে যাবে, তারপরটা হয়ে যাবে, হবেই হবে। এবং তারা যে ব্যাকফুটে আছে বা গোল কনসিড করবে, হাঁটতে পারে, কখনোই মনে হয়নি। এক্স্যাক্টলি মনে হয়নি, এক্স্যাক্টলি মনে হয়নি। মানে এটাই হয়তো বা এই ফ্রান্স। এবং আপনার কি মনে হয় মানে কেন এত স্ট্রং তারা? মানে চ্যাম্পিয়ন হলো, রানার্স আপ হলো, এবার আবারও তাদেরকে চ্যাম্পিয়নের কাতারে রাখা হচ্ছে, কারণ তাদের জেনারেশনটা খুব চমৎকারভাবে ডেভেলপ করেছে। হয় কি, ট্রানজিশনাল মোমেন্ট থাকে, ধরেন একটা বাঞ্চ অফ গুড প্লেয়ার্স যেমন ব্রাজিলে চলছে, রোনালদো, রোনালদিনিও, আপনার কাকা, রিভালদো বা কাফু টাফুরা চলে যাওয়ার পরে, তারপরে কে কাকা এসছে, কাকার পরে একমাত্র স্টার হিসেবে আমরা দেখেছি নেইমারকে। ওই বাঞ্চ অফ ট্যালেন্টেড ফুটবলার আসে নাই। ফ্রান্সের সেই প্রসেসটা ক্রমাগতভাবে 2018-র আগে থেকে, আমি যদি ভুল না করে থাকি 2015-16 থেকেই বিভিন্ন ইউরোপিয়ান লিগগুলোতে ফ্রেঞ্চ প্লেয়াররা দুর্দান্ত ডমিনেশন দেখাচ্ছিল। সেই ডমিনেন্সটা আস্তে 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 ন্যাশনাল টিম পর্যায়ে এসছে। 2018 স্কোয়াড দেখেন, সেটাও নিশ্চিতভাবে, মানে 2018 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে 18 সালে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স, এবং 2018-তে আনডাউটেডলি ফ্রান্স চ্যাম্পিয়ন। 2022 সেটা তো কি ফ্রান্স চ্যাম্পিয়ন না, জিতেছে তো আর্জেন্টিনা। কিন্তু রান্দাল কুলুমুয়ানিকে যদি মার্তিনেজ সেই সেভটা না দিতেন, তাহলে নিশ্চিতভাবে ওই ম্যাচেও ফ্রান্স 2-0 গোলে পিছিয়ে থাকা দল 2টা গোল শোধ করেছে, তারপরে 3-2 হয়েছে, সেখান থেকে আবার কামব্যাক করেছে। কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিক ছিল সেই ম্যাচটাতেও। ফ্রান্সকে আমি মানে যেহেতু যে ম্যাচটা ড্রতে শেষ হয়েছে, সো এই ম্যাচে তো জয় পরাজয় নাই, জয় পরাজয় তো হয়েছে কয়েন টস করেছেন আপনি, কয়েন টসে গিয়ে একজন বিশ্ব চ্যাম্পিয়ন খুঁজে নিয়েছেন। তাহলে ফ্রান্সও বিশ্ব চ্যাম্পিয়নে ছিল 2022-এ, ডাউট নাই কিন্তু কোনো। তাহলে তারপরে সেই জেনারেশনটা কি হয়েছে, আরো ম্যাচিওর হয়েছে। ধরেন ওইখান থেকে পল পগবা নাই, এনগোলো কন্তে আছে এই দলে, কিন্তু তিনি এখনো পর্যন্ত ম্যাচ টাইম পান নাই। পল পগবা, এনগোলো কন্তে নেক্সট লেভেল। তাদেরকে রিপ্লেস করার জন্য যারা এসছে তারাও খারাপ না। আমি পল পগবার জায়গায় ধরেন রাবিওকে খুব ভালো বলবো না। পল পগবা নাম্বার 8 পজিশনে খেলতেন, পলিসি তো ভালো, পলিসি তো আনডাউটেডলি এই মুহূর্তে সেরা, মানে তারা তো তার থেকে ভালো রিপ্লেসমেন্ট পেয়েছে আরো। মানে এটাই হচ্ছে ফ্রান্সের সবচেয়ে সুবিধা হচ্ছে, একটা আমরা যখন মানে
ক্লাব ফুটবল দেখি তখন কিন্তু অতটা ধারাবাহিক আমরা শেষের দিকে দেখতে পাই। ইউভেন্টাসে পল পগবার ইমপ্যাক্ট তো অন্য লেভেলে, level ছিল, হ্যাঁ, কিন্তু বাট এরপরে অন্য আস্তে জায়গায় আস্তে গিয়ে সেটা হয় নাই। হয়নি। পল পগবা আস্তে আস্তে তারপরে তো পুরো সার্কিট থেকে আউট হয়ে গেলেন, গেছে, অনেক নানান ঘটনা বিতর্ক ছিল। বিতর্ক হয়েছে। বাট পল পগবা একটা মিডফিল্ডার যাকে আমরা বলতে পারি যে মিডফিল্ডটাকে তিনি ডমিনেট করতেন, হ্যাঁ, ওয়েস্ট ফিজিক্যালি করেছেন ডমিনেট নিজেকে। করতেন, ক্রিয়েটিভিটি দিয়ে ডমিনেট করতেন, ম্যাচের সেন্স, আপনার একটা ম্যাচের মোমেন্টাম কিভাবে শিফট করা লাগে, গিয়ার শিফটিং সব তিনি জানতেন, এবং অপোনেন্টের ডেঞ্জার এরিয়াতে তার ইম্প্যাক্ট এবং তার প্রেজেন্স একটা বিরাট ব্যাপার। লং রেঞ্জ শুটিংয়ে খুব শার্প শুটার ছিলেন। সব কিছু মিলিয়ে অলিসে মনে হয় আরও ভালো, আরও লিথাল, আরও বেশি ক্রিয়েটিভ। কি চমৎকার চমৎকার পাস দেন, কি অ্যাক্রোবেটিক তার আচার আচরণ, মাঠে যখন তিনি মুভ করেন মানে লাইন বরাবরই মুভ করেন, কখন একটু ওয়াইড পজিশনে এসে মুভ করেন, এবং ওর পায়ে যখন বল থাকেন আপনি তাকায় থাকবেন যে আচ্ছা এরপরে কি হবে, কি নতুন কিছু হচ্ছে কিনা। ফ্রান্সের কথা বলছি আমরা, মানে এই টিমকে আটকাতে হলে, হারাতে হলে, এমনটা নয় যে মরক্কো একেবারেই পারবে না। ভাই, এই টিমটাকে যদি কোনো টিম সত্যি সত্যি আটকায় ফেলে সেটা মরক্কো হইতে পারে। স্পেন নেক্সট, স্পেনের সাথে ফ্রান্সের খেলার মানে এই দুটা দলের খেলার ধরনের অনেক গুণগত আছে, মানে আলাদা আলাদা ধরনের ফুটবলটা খেলে। স্পেন বেসিক্যালি একটু পজিশনাল ফুটবলটা খেলে, বল ধরে রাখবে, অপোনেন্টের পায়ে বল দিবে না। আপনি যদি বলই না পান তাহলে আপনি আর গোলটা করবেন কেমনে, আপনাকে সবচেয়ে কম বল দেওয়ার চেষ্টা তারা করবে। বাট ফ্রান্সের উইঙ্গারদের যে পেস এবং তার মিডফিল্ডের যে ডমিনেন্স এই মুহূর্তে আছে, সেইটা যদি তারা রাখে তাহলে রিকভারি খুব বেশি কঠিন হবে না। আবার স্পেনের রিকভারিও ভালো, মানে প্রতি 4 সেকেন্ডের মধ্যে বল হারালে সে সেটা আবার রিগেইন করে। এই জায়গাটায় ডেফিনেটলি দিদিয়ার দেশম তো এমন একজন কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 1998 ব্রাজিলকে হারানো সেই দলের ক্যাপ্টেন দিদিয়ার দেশম। সো আমার কাছে মনে হয় যে স্পেন ফ্রান্স ম্যাচের আগে আমি চিন্তা করব মরক্কো ফ্রান্স ম্যাচ, কারণ মরক্কো হচ্ছে এমন একটা দল, সে তার ডেতে পৃথিবীর সবচাইতে শক্তিশালী দলটাকে হারাই দিবে, এবং এই মরক্কো দলের ওইরকম সুপারস্টার একদম আপনি একদম বলবেন আশরাফ হাকিমিকে আপনি সুপারস্টার বলতে পারেন, কিন্তু পৃথিবীর টপ 5 সুপারস্টার কি তিনি? না, সেরা 10-এ আছে, সেরা 10-এ নাই। কিন্তু এই দলটার সবচাইতে বড় সুবিধা হচ্ছে দে আর ভেরি ডিসিপ্লিন। তার একটা গোটা টিম হয়ে খেলে, যেটা পর্তুগাল পারে নাই। সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয় ধারাবাহিক। এমনটা না যে তারা এই ম্যাচে 3টা গোল কনসিড করছে, পরে ম্যাচে তারা একটা গোল। ধারাবাহিক তখনই হয় যখন একটা টিম তখনই ধারাবাহিক হয় যখন সে টিম হিসেবে খেলতে পারে। স্কোরও তো পেয়েছে তারা, মনে হয় 4-5টা ম্যাচে মনে 11টা বা তার 11টা গোল করেছে, 4টা গোল করেছে, 4টা ম্যাচে 3টা গোল করেছে। এমনটা না যে একেবারে স্পেনের মতো সেই ট্রিপিক্যাল স্পেনের একটা গোল করলো। সো দে আর ভেরি অ্যাটাকিং। তবে ফ্রান্সের বিপক্ষে আমরা হয়তোবা সেই অ্যাটাকিং দলটাকে পাবো না। ইজিপ্ট ঠিক আর্জেন্টিনার বিপক্ষে যেটা খেলেছে, ইনিশিয়ালি প্রথম 10-15 মিনিট খুব হাই প্রেস করবে, যদি হাই প্রেস করে একটা গোল বের করে নিতে পারে তাইলে আপনি মরক্কোর 2022-এর সেই খেলাটা দেখবেন, লো ব্লক ডিফেন্স কিরকম। আর মরক্কান প্লেয়ারদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, তারা ইউরোপের বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন লিগে খেলে, ফিজিক্যালি তারা আফ্রিকানও না আবার তারা ইউরোপিয়ানও না, আফ্রিকান ইউরোপিয়ানের একটা কম্বিনেশন। এই কম্বিনেশনটা করেছে কি অন্য দলের তুলনায় তাদেরকে অনেকটা আলাদা করে ফেলেছে, তাদের একটা অন্য একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে, এবং সেই বৈশিষ্ট্যটাই কিন্তু তারা মাঠে খুব ভালোভাবে কাজে লাগায়। আফ্রিকান দলগুলো কিন্তু এবার বড় দলগুলোকে ভালোই চমক দিয়েছে, মানে হয়তো একদম ক্লোজ গিয়ে হেরেছে, মানে 80 মিনিটে গিয়ে 90 মিনিটে গিয়ে। আফ্রিকান দলগুলা কি করে জানেন কেন হারে? তারা হারে হচ্ছে তারা টেম্পারামেন্ট ধরে রাখতে পারে না। তাদের এই এক্সপিরিয়েন্সটা দরকার, কারণ আমরা যুগ যুগ ধরে দেখেছি বিশ্বকাপে আফ্রিকান দলগুলো কিন্তু অনেক চমক দেয়, কিন্তু চমক দিলেও একদম টপ লেভেলে কখনো যায় না। কেন যায় না? বিকজ যেমন ধরেন সেনেগাল 2-0 গোলে এগিয়ে থাকা দল, শেষের 8-9 মিনিটে 3 গোল খেয়ে ফেললো। ওই সময়টাতে ক্রাঞ্চ মোমেন্টে আসলে কি করতে হয়, যেমন ইজিপ্টের কথাই ধরেন, আর্জেন্টিনার বিপক্ষে 76 মিনিটে গিয়ে গোল খেলো, 2-0 গোলে এগিয়ে থাকা দল। এদের অনেকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, ম্যাচে ইম্প্যাক্ট তাদের, এগিয়ে আছে তারা, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ রাখতে পারে না। এটা ল্যাক অফ এক্সপিরিয়েন্স এবং টেম্পারামেন্ট। ওই সময় টেম্পারামেন্ট ধরে রাখা খুব জরুরি, একটু বুদ্ধি দিয়ে খেলা, একটু মাথা কাটিয়ে খেলা, একটু ট্যাকটিক্যালি সাউন্ড অবস্থায় থাকা, সেই জায়গায় গিয়ে তারা আসলে চোখ করে ফেলে। রেফারিং নিয়ে অনেক কথা হচ্ছে, দেশমও কথা বলেছেন যে আসলে আমরা চাই ভালো রেফারিং হোক বা ভালো ম্যাচ পরিচালনা করুক, এবং প্রশংসা করেছেন যে আর্জেন্টিনা ম্যাচ এবং মিশর ম্যাচ যেমনটা হয়েছে ওখানে খুব ভালো রেফারিং ওনার চোখে। ওটা খারাপ রেফারিংটা আমারও লাগে না। তো আপনার কাছে কি মনে হয়, মানে হঠাৎ করে এই আলোচনা সব জায়গায় করতে হচ্ছে? আচ্ছা, ফ্রান্স মরক্কো ম্যাচের সব রেফারিরাই হচ্ছে আর্জেন্টাইন। দিদিয়ার দেশের মতো বোকা না,
দিদের দেশম এখন আর্জেন্টিনা দল এবং সেদিনকার রেফারিং নিয়ে আজে বাজে কথা বলুক, আর আর্জেন্টাইন রেফারিরা এই ম্যাচে উল্টা বাঁশি বাজাক, মানে আপনার কাছে তাই মনে হয় যে তিনি এত বড়, উনি প্রশংসা করে রেখেছেন। প্রশংসা করা মানে কি, আপনাকে আমি প্রেস করেছি, প্রেস করার কারণে সুবিধাটা কি হয়েছে? সুবিধা হয়েছে হচ্ছে যে আর্জেন্টাইন রেফারিরা চিন্তা করবে ওকে ফাইন, আমাদের ব্যাপারে ওদের ধারণাটা ভালো না। না এটা তো কারণ সে তো মানুষ, রেফারি তো মানুষ, মানে কোনো একটা রাগ থাকলে হয়তো বা ছোট্ট একটা সিদ্ধান্তই তো চেঞ্জ করতে পারে। সিদ্ধান্তই মানে একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা ছোট্ট দুর্ঘটনা 4 বছরের কান্না হয়ে যাইতে পারতো। সো আমার কাছে মনে হচ্ছে দেশম খুবই মানে খুব ডিসিপ্লিন চাল চেলেছেন যে আচ্ছা আর্জেন্টাইনদের প্রশংসা করি, আর্জেন্টাইন পুরা সেটআপ তো, সো আর্জেন্টাইন রেফারিরা যেন এই ব্যাপারে একটু ওভারওয়েম থাকে, যে তারা ম্যাচে উল্টাপাল্টা বাঁশি না বাজায়। যদি উল্টাপাল্টা বাঁশি বাজানোর কোনো সুযোগও থাকে না, ভিআর এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, টেকনোলজি আপনাকে এমন একটা জায়গায় টেনে নিয়ে যায়। সেই দিন ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজের যে ফাউলটা, রেফারি তো গোল দিয়ে দিয়েছে, ভিআর বলেছে যে প্লিজ আসো চেক করো, আমার কাছে মনে হচ্ছে এটা ফাউল কমিট করা হয়েছে। দেন রেফারি সেখানে গিয়েছে, 3-3.5 মিনিট পরে রেফারি গিয়ে গোলটা বাতিল করেছে। সো ব্যাপারটা হচ্ছে আপনি চাইলেও যে উল্টা বাঁশি বাজিয়ে দেবেন, হ্যাঁ কিছু অ্যাডভান্টেজ দিতে পারেন, কিন্তু উল্টা বাঁশি বাজানো সম্ভব না। না এরও ম্যাচে আবার কিছু অ্যাডভান্টেজও খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আপনি যদি খেয়াল করে দেখেন, এর আগেও ধরেন যেটা আপনিই বললেন যে আলোচনা হচ্ছে মার্টিনি যেটা দিয়েছে দেখেছে লাস্টেটা কেন সালাডটা, এবং এটা নিয়ে দেখেন এই জিনিসটা ওয়ার্ল্ডেই চলছে, সারা ওয়ার্ল্ডে চলছে। কারা আসলে বিতর্কটা উস্কে দেয়? উস্কে দিচ্ছে হচ্ছে ইংলিশ মিডিয়া, জেমি কারাঘার, তারপরে আপনার আর্সেনালের কথা বলেছেন, ওয়েন রুনিরা সবাই, কারণ কথা বলেছেন। তারা কেন কথা বলছেন? বিকজ তাদের মানে সম্ভাব্য অপোনেন্ট আর্জেন্টিনা সেমিফাইনালে, ইংল্যান্ডে যদি ঠিকঠাক মতন যায় এবং আর্জেন্টিনাও যদি ঠিকঠাক মতন যায়, তাহলে সেমিফাইনালে তাদের দেখা হবে। ইংলিশ মিডিয়া এবং ইংলিশ প্লেয়াররা বেশি সমালোচনা করছেন। পৃথিবীর সেরা অনেক রেফারি, ভিআর এক্সপার্টরা এই ব্যাপারে দুই ধরনের মতই দিয়েছেন, কন্ট্রোভার্সি আছে। এমন না যে এটা সবাই বলেছে যে না এটা ফাউলই হয়েছে, এটা ফাউল হয় নাই। অনেকেই বলছেন যে না এটা ফাউল হয় নাই, অনেকে বলছেন যে তার কাছে মনে হয়েছে ফাউল। তবে অনেক রেফারি এটাকে লজিক্যালি, আপনি ইএসপিএনে এটা নিয়ে ইএসপিএন এফসিতে একটা ভালো লেখা আপনি পড়তে পারেন চাইলে, এটা নিয়ে একদম বিস্তারিত ব্যাখ্যা আছে, কেন ব্যাখ্যাটা আছে, কেন সালাডটা ফাউল হয়েছে, কেন ফাউল হয় নাই, কেন লিসান্দ্রোটা ফাউল হয়েছে, এটার মানে অনেকটা কনক্লুসিভ একটা এভিডেন্ট তারা দেওয়ার চেষ্টা করেছে। আমি একটা জিনিস যেটা আপনি দেখেছেন, যেটা মার্টিনি যেটা হয়েছে অথবা সালাডটা হয়েছে, এখানে আমি এর আগে আপনার সাথে কথা বলেছি, আমরা উদাহরণ দিয়েছিলাম যে আম্পায়ার্স কল, হয়তো আপনার মনে আছে। এক্স্যাক্টলি। আমরা যখনই দেওয়া হয়নি সালাডটা, তখনই আমরা চিন্তা করছি যে দেওয়া হয়নি কেন, রিজন বের করছে, হ্যাঁ এটা হয়নি। আপনি ফার্স্ট পেনাল্টিটা দেখেন যে আর্জেন্টিনা পেয়েছে, সেটা কিন্তু 50-50 কল ছিল, মানে আপনি এটা তো জানেন, দেখেছেন। হ্যাঁ, যদি এটা আমার রেফারি না দিত তাহলে কিন্তু আপনি ভার দেখে পেতেন না। হ্যাঁ, আপনারা যখন দিয়েছেন তখন আমরা চিন্তা করছি হ্যাঁ টাচ তো হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে। সো এইটা তো আমরা বললাম না কিছু সুবিধা পাই, কিছু সুবিধা পাবে। এখন যে স্টেজে আছে সেখানে ওই কিছু সুবিধা কোনো দলের জন্য বড় একটা ক্ষতি হতে পারে, কারণ ডেফিনেটলি ইভেন আমি যেটা একটু আগে আলোচনা করছিলাম যে ধরেন একটা জায়গাতে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে এখন একটা গোল পুরো ম্যাচ চেঞ্জ করে দিবে। মানে আপনার মাথায় এত প্রেশার থাকবে যে আমার গোল শোধ করতে হবে, অথবা একটা গোল যদি খেয়ে যায় ম্যাচ শেষ। আর 2-0 আপনি যখন হয়তোবা মিশর পারেনি, কিন্তু বড় দলে গেছে তো আপনি যদি এটা আর্জেন্টিনা মিশরের সাথে না খেলে ইংল্যান্ডের সাথে খেলতো, ওই ডিফেন্ডার আর এই ডিফেন্ডার, ওই 2002 ওয়ার্ল্ড কাপে মাইকেল ওয়েনের এক গোল মানে ইনিশিয়ালি দিয়ে দিয়েছিল, তারপর আর্জেন্টিনা গোটা ম্যাচ ওটা শোধই করতে পারে না। সেটাই বললাম, মানে তো এই দিকে একটা ওই সুবিধা যদি না পায় কেউ, আর যদি পেয়ে যায় তাহলে তো ডিফারেন্স। দেখেন একটা ম্যাচে একজন রেফারি তো আসলে মেশিন না, উনি মানুষ, উনি ওনার মতন করে যেটা দেখেন, প্রত্যেকটা মানুষের দেখার চোখ আলাদা। একই জিনিস এক একজন মানুষ এক এক পার্সপেক্টিভ থেকে দেখে, এক এক রকম ভাবে দেখে। যে রেফারি যেভাবে বাঁশি বাজান, উনি কোনো জায়গায় বায়াসড না হয়ে বাঁশি বাজালেই হলো। এখন সেটা মো সালাডটা কেন পেনাল্টি হয় নাই, কেন লিসান্দ্রোটা পেনাল্টি হয়েছে, সেটার ব্যাখ্যা আপনি চাইলে নিতে পারেন, যদি আপনি না চান নাই নিতে পারেন, কিন্তু ব্যাখ্যা তো আছে। সেটা ইল্লিগাল কিছু না, ইল্লিগাল কিছু না, মেবি একটু বেনিফিটের হেরফের আছে। আমি তো বলবো যে এই কথাটা অনেকেই বলে না বা অনেকে চিন্তা করে না, যে ধরেন লিসান্দ্রো মার্টিনেজের যেই ফাউলটা হয়েছে সেখান থেকে তো ওই যে হাইসাম হাসান বলটাকে নিয়ে গেল এবং জিকো ফিনিশ করেছিল, সেই গোলটা হইলে মানে টুনিলি থাকতো। পরবর্তীতে জিকো যে পরে গোলটা করলো 3-4 মিনিট পরে, সেকেন্ড পরে গোলটা করলো, এটা তো বাতিল হলো, তারপরে গোলটা করলো, টুনিল হয়েছে না। যদি ওই আগের গোলটা হতো টুনিলি থাকতো, থার্ড গোলটার হইতো না। ওরা তো আমি বলি, আমি অনেকেই এইভাবে চিন্তা করে না, থার্ড গোলটার হতো না, গোল ওইটাই হইতো 2-0। তারপরে আর্জেন্টিনা যেভাবে শোধ করেছে ওইভাবেই শোধ করতো।
যখন ওই গোলটা হয়ে যেত সম্ভবত আর্জেন্টিনা আরো 3-4 মিনিট বেশি সময় পেত ম্যাচে কামব্যাক করার, আর একটু বেশি গোছায় খেলতে পারতো। তখন হয় নাই, 3-4 মিনিট পরে হয়েছে, 2-0 হয়েছে কিন্তু রেজাল্ট, এবং ম্যাচের রেজাল্ট 3-2। এইটাই ম্যাচের রেজাল্ট হতো, আপনি বিশ্বাস করেন না করেন, ম্যাচের রেজাল্ট 3-2 হতো। তবে আমরা তো ওয়ার্ল্ড কাপ অনেক দেখেছি এবং কাভারও করছি, সেটা সামনে থেকে হোক, টিভির সামনে হোক, যেভাবেই হোক। এইবার ওয়ার্ল্ড কাপে যত বিতর্ক, আগে কখনো দেখেছেন? মানে হ্যাঁ, আগে সব ওয়ার্ল্ড কাপে বিতর্ক ছিল, মানে বিতর্কের 1990 ওয়ার্ল্ড কাপ, ওয়েস্ট জার্মানি ভার্সেস আর্জেন্টিনা, গোটা ম্যাচ নিয়ে দুনিয়ার বিতর্ক আছে। ওয়েস্ট জার্মানিকে নাকি জিতিয়ে দেওয়া হয়েছে, এটাও বলে মানুষ। আপনি যদি মারাদোনা হ্যান্ডবল বলেন, তারপরে হচ্ছে তার আগে যেটা কথা হয়, যেটা আর্জেন্টিনার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, আচ্ছা ওই যে হ্যান্ড অফ গডের যে কাহিনীটা আছে, হ্যান্ড অফ গড যেটা আজতেকা স্টেডিয়াম 1986 কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অফ গড। আচ্ছা হ্যান্ড অফ গড বাদ দেন, তারপরে যে মানে ওয়ার্ল্ড কাপ ইতিহাসের মানে ফুটবল ইতিহাসের সেরা গোলটা দিয়াগো মারাদোনা করেছেন, সেটারে কি দিয়া জাস্টিফাই করবেন? আপনি তো গোল দিতে পারেন নাই, 2-0তেই হেরেছেন। আচ্ছা তাহলে তো 1-0তে হারতেন তো বটেই, রাইট? না, ওটাই বললাম যে আগে দুই একটা বিতর্ক আছে, যেমন 78-এও বলা হয় যে ফিক্সিং এর, যেটা আমরা ছবি দেখি বা আমরা উইকিতেও পাই। এরপর যদি আমরা, যেটা আপনি বলেন 90 সালটা আমরা জানি, এরপর আর্জেন্টিনাকে নিয়ে তো পেনাল্টি বিতর্ক হয়, 7 ম্যাচে 5টায় পেনাল্টি পেয়েছে। এবারও এখন ধরেন এই দেজিরি দুয়েকে প্যারাগুয়ান ডিফেন্ডাররা বক্সের ভিতরে ফেলে দিয়েছে, এটা লিগ্যাল পেনাল্টি যদি হয়, কেন এমনি তো ওপেন প্লেতে গোল করতে পারে নাই, মানে ফ্রান্সের মতন এইরকম অ্যাটাক লাইন ওপেন প্লেতে গোল করতে পারে নাই। তো দেজিরি দুয়ে ভেতরে যেভাবে মুভ করছিল, তাকে ফাউল কমিট করেছে ডিফেন্ডাররা, আপনি এমনি গোল দিতে দিবেন না, আটকাইতেও পারবেন না, করবেন ফাউল। তাহলে 7টা কেন, যদি 20টাও ফাউল হয় এবং 20টা যদি বক্সের ভেতরে আপনি করেন, 20টাই তো পেনাল্টি হিসেবে কাউন্ট হবে। তাহলে বিতর্ক পেনাল্টি নিয়ে কেন হবে? যদি এমন হয় যে না এটা কোনো কিছুই ছিল না, আকাশ থেকে ওহী নাজিল হয়েছে তারপরে পেনাল্টি দেওয়া হয়েছে, তাহলে একটা কথা ছিল। যদি পেনাল্টি কমিট হয়ে থাকে তাহলে পেনাল্টি তো দিবেই, রাইট? না, শুধুমাত্র এটা নয়, আমি বলছি পুরো ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেমন রেফারিতে ঢুকতে দেয়নি ইউএসএ, এছাড়া শুরুর দিয়ে কার্ড বিতর্ক, ট্রাম্পের কলে কার্ড ক্যান্সেল হয়ে যাওয়া, এরপর এখন আবার আর্জেন্টিনার ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছে। তো এই সব এত কি বিতর্ক দেখেছেন, মানে নানাবিধি। না এত ওয়ার্ল্ড কাপটা যখন 48 দলের হয়ে গিয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে একটা লম্বা ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপটাকে যদি হওয়ারই ছিল 48টা দল নিয়ে 104টা ম্যাচ খেলা হবে। সো এখানে কিছু বিতর্ক তো আসবেই। যেমন ধরেন ইজিপ্ট যদি ম্যাচটা 2-0 যখন লিড করছিল, সেই সময়ে সে যদি ম্যাচে ফোকাস থাকতো, অন্যান্য ইস্যুগুলা নিয়ে সে যদি এত চিল্লাচিল্লি না করতো, এইখানেই আফ্রিকান দল এবং ইউরোপিয়ান বা লাতিন দলগুলোর মধ্যে পার্থক্য। লাতিন দলগুলোও মেজাজ ঠিক রাখতে পারে, বা ইউরোপিয়ান টিমগুলা ভেরি কাম, কম্প্যাক্ট, কম্পোজ থাকে। এইখানেই ঝামেলাটা হয়েছে যে ও 2-0 লিড, তারপরে মাঠের বাইরের কি ঘটতেছে সেটা আমি দেখবো না, আমি এখন দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করে যাব, কোনোভাবেই লাইন ব্রেক করতে দিব না। 6 ম্যান ব্যাক লাইন, ওয়াইড পজিশন থেকে মেসি কিভাবে অপারেট করলো, মানে কেন মেসির ক্লোজ কেউ হইলো না, মেসিকে কেন 2টা ডিফেন্ডার গিয়ে ডাবল ট্রিমিং করলো না, সেই জায়গায় তো ভুলটা আছে। অবশ্যই। এবং মেসি দেখেন ওই মেসি যে গোলটা পেল, সেখানেও তো মানে পাসটা তো কমপ্লিট করে না, কিন্তু মেসি ফ্রি দাঁড়িয়ে আছে, রাইট? মেসি ওইটাই মেসি। এই কারণে অনেকে বলে যে একদম মানে বিধাতা তাকে নাজিল করে দেয়, এমন একটা জায়গায় দিয়ে দেয় যে উনি ওই জায়গায় থাকেন যেখান থেকে উনি গোল করতে পারবেন এবং সেখানে কেউ থাকবে না। এইটাই হচ্ছে একটা মানে এই গ্রহের একদম মানে ভিন গ্রহের একজন ফুটবলারের প্রেজেন্স, উনি এমন জায়গায় থাকবেন যেটা অন্য কেউ চিন্তাও করবে না যে আমার এখানেই থাকা জরুরি। এটাই লিওনেল মেসির সাথে পৃথিবীর আর সবার পার্থক্য। লাস্ট প্রেডিকশন, কেন ফ্রান্স 2-1 কেন? ছোট করে একদমই, বিকজ আপনার মরক্কো ভেরি গুড টিম। আমি ইসমাইল সাইবারি গোল করছেন, তার জায়গায় সুফিয়ান রাহিমিকে নামায়, সে খুব ভালো, এলখানোস ভালো, মাজরাউই খুব ভালো, ব্রাহিম দিয়াজ এক্সিলেন্ট। আপনি যদি তার ব্যাক লাইন দেখেন, আমি যদি দেখি এই পাশে হচ্ছে ইসা দিওপ খেলে, রিয়াদ খেলে, আশরাফ হাকিমির তো আমার কখনোই রাইট ব্যাক মনে হয় না, মনে হয় যে সে রাইট ফ্ল্যাঙ্কে কখনো লাইন বরাবরই খেলেন। তো স্ট্রাইকার, মিডফিল্ডার সবকিছু ওর মধ্যে একের মধ্যেও সব। তারপরে আমার কাছে মনে হয় ফ্রান্স এক্সপেরিয়েন্স টিম, ওয়ার্ল্ড কাপ জিতেছে, নকআউটে মরক্কোর তুলনায় ভ্যাস্টলি এক্সপেরিয়েন্স, সে জানে নকআউট ম্যাচের প্রেসার কিভাবে হ্যান্ডেল করতে হয়, এবং তার দুর্দান্ত আফফ্রন্ট, যারা কিনা যে কোনো অবস্থায় যে কোনো ডিফেন্সকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার মতো। এরাও ভালো, মরক্কো খুব ভালো,
বাট ফ্রান্স সব জায়গায় এগিয়ে। অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে নিঃসন্দেহে। দর্শক, আজকে এ পর্যন্তই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেল। আশা করি আবারও দেখা হবে, এবং সব সময় ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস ফলো রাখবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ইউটিউব এবং ফেসবুক। ধন্যবাদ সবাইকে।